৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট। আমরা আসলে ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম সাথে আছি। একই সঙ্গে ভোটে অংশ নেয় বিএনপির বহিষ্কার হলেন ৭৬ নেতা। ভোটের উত্তাপের সঙ্গে তাপপ্রবাহে পুড়ছে দেশ এবং সেই উত্তাপের আগুনে নিত্যপণ্যের বাজারও মূল্য বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান বাংলা ভিশন, এবং আছেন মোহাম্মদ আলী আশরাফ, আওয়ামী লীগ নেতা। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমরা আজকে, আপনারা জানেন যে তীব্র তাপ প্রবাহ এবং সেই তাপ প্রবাহে পুড়ছে দেশ। আমরা উত্তরায় দেখেছি, রাজধানীর উত্তরাতে, সেখানে ৪৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২০ বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এটি পরিবেশ অধিদপ্তরের একটি তথ্য। ঢাকার উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $৬০০ কোটি ক্ষতি হচ্ছে, যেটি ২০৫০ সাল নাগাদ $৮,৪০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। ২৫ এপ্রিল আমরা উত্তর ১৩ নম্বর সেক্টরে, সেখানে আমরা ৪০ ডিগ্রি তাপমাত্রার একটি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার তীব্র দুর্যোগ এপ্রিলের ২০ তারিখকে তীব্র দুর্যোগের দিন হিসেবে ধরা হয়েছে এবং তীব্র তাপ প্রবাহের কারণে আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার জলবায়ুতে কিন্তু বিরূপ একটি প্রভাব পড়ছে। আমাদের কিন্তু সচেতনতার জায়গা দরকার। সেই জায়গাতে আমরা একটু উত্তর জানতে চাইব। মোস্তফা কামাল, উপবার্তা প্রধান বাংলা ভিশন, আপনার কাছ থেকে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক বিষয় আপনি এনেছেন। প্রথম বিষয়টা যেটা তাপদাহ বা গরম বা উষ্ণতা, সেটা থেকে আমরা কেউই কিন্তু রক্ষা পাচ্ছি না। সেটা কিন্তু বেছে বেছে কারোর জন্য গরম, কারোর জন্য ঠান্ডা, ওই রকম না। বা মজা করে বলা যায় যে তাপমাত্রা বইছে, সেটা খুব নিরপেক্ষভাবে সবাইকেই দহন করছে। কিন্তু এই সবাইকের মধ্যে একটু ফাঁক আছে। যারা এ নিয়ে কিছু কথাবার্তা বলছেন বা পরামর্শ দিচ্ছেন অথবা সমালোচনা করছেন, তাদের অনেকেই কিন্তু এসি রুমে বসা। তাদের গাড়িতেও এসি, বাড়িতেও এসি, চলন বলন সব কিছু একটা কম তাপের মধ্যে। সেই কারণে তাদেরকে সেই তাপ উত্তাপটা ওইভাবে পায় না। কিন্তু এরপরে দুঃখজনক বিষয়টা হয়ে গেছে আমাদের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বড় দুটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দল দুটির সুবিধা আছে। তারা যখন যে যাই বলে, যেহেতু তাদের কর্মী বাহিনী বিশাল, সেটার একটা বাজার দর তারা কিন্তু পেয়ে যায়। দু দল মোটামুটি এতটুকু বাকি আছে এখন পর্যন্ত যে এই গরমের জন্য বা এই তাপমাত্রার জন্য বিএনপির থেকে এখন পর্যন্ত শুধু এতটুকু বলা হয়নি যে সরকারের কারণে এই গরম পড়ছে, অথবা আওয়ামী লীগ থেকে এখন পর্যন্ত নিশ্চয়ই কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তারা খুঁজে বের করে ফেলবে, তারা একটা খুঁজে বের করে ফেলবে। বা আওয়ামী লীগ থেকে এখন পর্যন্ত বলা বাকি আছে যে বিএনপির ষড়যন্ত্রের কারণেই দেশের তাপমাত্রার এই অবস্থা। তো বিএনপির থেকে এরই মধ্যে গতকাল কাছাকাছি বলা হয়েছে। কেমন? তো সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন যে সারা দেশে যে হারে নদী দূষণ হচ্ছে, খাল ভরাট হচ্ছে, নদী ভরাট হচ্ছে, এই অপকর্মগুলোতে ক্ষমতাসীন দলের লোকজনের সংখ্যা বেশি। এই একটা ব্যাখ্যার আলোকে তারা সরকারকে দায়ী করতে চান। কিন্তু সাধারণ মানুষ গরমকে ঠিক ওইভাবে বিশ্লেষণ করে না। তারা কেউ কেউ এটাকে নিয়তির পরিহাস মনে করে, কেউ কেউ এটার ভাগ্যের লিখনও মনে করে। যে কারণে আপনি দেখছেন গত কয়েকদিন, যেটার হয়তো বৈজ্ঞানিক খুব ব্যাখ্যা নাই, নামাজ পড়ছে 2 রাকাত নাজাত পাওয়ার জন্য, আল্লাহর কাছে রহম চাওয়ার জন্য। তো আল্লাহর কাছে রহম চাওয়া অবশ্যই ভালো দিক, আমাদের ধর্মীয়ভাবে সেটা নিয়ে সমালোচনা, খুব আলোচনা করার বিষয় না। কিন্তু মানুষ যখন ভরসা হারিয়ে ফেলে কারো উপর, সরকারের উপর হোক, রাজনৈতিক দলের উপর হোক, প্রশাসনের উপর হোক, তখন মানুষ একটু আল্লাহ ভরসার দিকে চলে যায়। খুব প্রাচীন একটা গান আছে আমাদের, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করার একটা চর্চা আমাদের সমাজে অনেক আগ থেকেই ছিল। গ্রাম বাংলায় কোথাও কোথাও ব্যাঙের বিয়া দেওয়া হতো। রোদ বেড়ে গেলে, তাপ প্রবাহর মাত্রা বাড়লে, অর্থাৎ এগুলো এক ধরনের বিশ্বাস হোক আর চর্চা হোক আর প্রচলন হোক, কথা সাহিত্যের মতো কথা সাহিত্য। কিন্তু এবার কিন্তু একটা ব্যাপকতা বেশি, রাজধানীতেও হচ্ছে। আমি আমার গণমাধ্যমের জায়গা থেকে একটু ভিন্নভাবে দেখছি বিষয়টা। প্রথমেই বলছি, এগুলো নিয়ে খুব আলোচনা করা ঠিক হবে না, একটু স্পর্শকাতর, বিশেষ করে নামাজের দিকে চলে যাওয়া বৃষ্টির জন্য। আমরা একটু তাপমাত্রা নিয়ে কথা বলি। তাপমাত্রার এই প্রবাহের মধ্যে আজ হয়েছে রাজধানীতে, মোহাম্মদপুর ধানমন্ডি এলাকায়, ওখানে বেশ শিক্ষিত লোকজন ছিলেন। গতকাল হয়েছে আফতাবনগর, আমার কাছে যে কয়েকটা তথ্য আছে। তার আগে উত্তরাতে
এর মাঝে ঢাকা শহরের বা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রগতিশীলতার প্রশ্নে, আধুনিকতার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও নামাজ হয়েছে। তো মানুষের এক ধরনের, আসলে নামাজ মূল কথা না, মূল বিষয় হচ্ছে অসহায়ত্ব। মানুষ অসহায় এই প্রশ্নে। তো এরকম একটা অবস্থায় সরকারের দিক থেকে চেষ্টার যে কোনো কমতি আছে তা না। 14 সালে সম্ভবত প্রথম 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী একটা আহ্বান জানিয়েছিলেন যে সবাই অন্তত 3টা করে গাছ লাগানো, এটা সুনির্দিষ্ট করে কিন্তু তিনি বলে দিয়েছিলেন। হয়তো এবারও আবার দিবেন 2-4 দিনের মধ্যে। তো কেন সেটা প্রত্যেকবার বলতে হচ্ছে ওনার? তো ওনার দলের নেতাকর্মীরা যদি অন্তত সেটা পালন করতেন সুন্দর করে। আপনার জানার কথা, গণমাধ্যমের কর্মী হিসেবে তাল গাছের একটা প্রজেক্ট লাগানো হয়েছিল, বিশাল বাজেট সারা দেশে, কিন্তু বাস্তবতা কি? বাজেট গেছে, বাজেট খরচও হয়েছে, তাল গাছ কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যায় না। তো সেটা কিন্তু সরকারের দিক থেকে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বরাবরই সচেতন, প্রায় নিয়মিতই কিন্তু তিনি বলছেন পরিবেশ সচেতনতার কথা। এবং আমরা কিভাবে এই তাপ প্রবাহের শিকার বেশি হচ্ছি, পরিবেশ বিপর্যয়ের শিকার বেশি হচ্ছি, তিনি সেটা দেশে হোক আর বিদেশে হোক, যেখানেই যান সেখানে কিন্তু খুব গুরুত্বের সাথে গত 2-3 বছর ধরেই কিন্তু এই নিয়মিত বলছেন। তীব্র তাপ প্রবাহ এবং যেটা ব্যাপকতাও বাড়ছে, তিনিও নিয়মিত আমি বলছেন। 20 বছরের একটি পরিসংখ্যান দিয়েছি, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা হচ্ছে গড়ে বেড়েছে। আর টানা হিসাবে একদম দীর্ঘদিন একটানা চলার হিসাবে সম্ভবত আজকের রেকর্ড হচ্ছে গত 76 বছরের মধ্যে এইভাবে টানা তাপ প্রবাহের শিকার আমরা হইনি। তো এরকম অবস্থায় আমি বেশি দূর না গিয়ে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানটার দিকে থাকতে চাচ্ছি। তার দলের লোকেরা যদি অন্তত ওই তাল গাছের লাগানোর প্রজেক্টটা ঠিকভাবে পালন করতেন। এই নিয়ে নানান আজেবাজে কথা আছে, অনেক দুর্নীতি আছে, আমি সেদিকেও যেতে চাই না। তো যেহেতু হয়ে গেছে দুর্নীতিগুলো, তাল গাছগুলোর খবর নাই, তাল গাছের ফান্ড কাদের পেটে গেছে সে বিষয়ে যদি অন্তত ফলো আপও থাকতো, হয়তোবা যারা এই কারবারিরা, যারা এই টেন্ডারগুলো নিয়েছেন, যারা এই কাজগুলো করেছেন, তারা একটু ভয় হলেও পেতে পারতেন। কিন্তু পদক্ষেপ গ্রহণ বা অ্যাকশন বা বিচার বা বিহিত করা, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা ফাঁক রয়ে গেছে। আর তাপের তো বৈশিষ্ট্যই হচ্ছে, শুরুতে আমি বলেছি, তার কিন্তু কোনো চিহ্ন থাকে না, পছন্দ থাকে না, সে সবাইকে আক্রমণ করে। ওখানে তাপের কিন্তু আওয়ামী লীগ বিএনপি কোনো ভাগ নাই। তো আমরা কথাবার্তায় বা আচরণে বা স্বভাবে আমরা কিন্তু গুরুত্বটা ওইভাবে দিচ্ছি না, অন্তত সরকার যেভাবে দিচ্ছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিচ্ছেন। শুধু তাল গাছ লাগানো না, যেখানে আপনি ভাবতে পারেন যে একজন প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিতে হয় যে আমরা যেন হাত পরিষ্কার রাখি। করোনার সময় উনি ওই আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা কথা শুনি না। এই একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। একটি বিষয়, একটি প্রশ্ন আপনাকে গাছ লাগানোর পরামর্শ আমরা আমলও নেই না। আমরা যে হারে উন্নয়ন করছি, যে হারে আমরা মানে নগরায়ন করছি, যে হারে, সেই হারে কি আমরা পরিবেশ সুরক্ষা মনোযোগী হচ্ছি কি? একটুও না, বরং এই কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। সর্বশেষ একনেকের যে বৈঠকটা ছিল, এর আগেরটা তো আপনি নিশ্চয়ই জানেন, তিনি বারবার প্রজেক্ট নেয়ার কথা বলেছেন এবং জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছেন যে যে কোনো উন্নয়ন প্রজেক্ট নেয়ার সময় যেন পরিবেশের ক্ষতি না হয়। ওনার ভাষায় যত্রতত্র যেন প্রজেক্ট নেওয়া না হয়। কিন্তু আমাদের মধ্যে এ নিয়েও এক ধরনের একটা কারসাজি আছে বা চালাকি আছে আপনি বলতে পারেন। প্রজেক্ট নেয়ার সময় যে চেষ্টা রাখা যে পরিবেশের ক্ষতি যেন ওইভাবে না হয়, বিশেষ করে গাছগাছালি যেন ওইভাবে নষ্ট না হয়, তারপরে নদী নালাগুলো, খালবিলগুলো যেন ওইভাবে আক্রান্ত না হয়। কিন্তু আমাদের এখানে একটা অভ্যাসে হয়ে গেছে, এটা কোনো দলীয় অভ্যাস না, আমাদের মানসিকতার বিষয়, যে যেটা না করতে বলা হয় সেটা একটু বেশি করে করার একটা প্রবণতা। আমি মোহাম্মদ আলী আশরাফ, আওয়ামী লীগ নেতা, আপনার কাছে একটু আসতে চাই। আমরা এই যে তীব্র তাপ প্রবাহ এবং এটি একটি দুর্যোগকালীন সময় চলছে, আমাদের আজকের শিরোনাম আমরা ঠিক করেছি এপ্রিলের উত্তাপ। এপ্রিলের উত্তাপ, এখানে রাজনৈতিক উত্তাপ রয়েছে, উপজেলা নির্বাচনের ভোট রয়েছে, দ্রব্যমূল্যের বাজারেও উত্তাপ রয়েছে, সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং অজুহাত দিচ্ছে বিক্রেতারা এই গরমের কারণে বাড়ছে। সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে সচেতনতার জায়গায় আমরা কতটা সচেতন হচ্ছি, এই যে নগরায়ন করছি আমরা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভি, তার দর্শক কলাকৌশলী এবং যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। সর্বপ্রথমেই আপনাকে আমি বলতে চাই, আমরা জাতি হিসেবে সচেতন জাতি না। আর যতগুলো দুর্যোগই আসুক না কেন, সেটি রাজনৈতিক, বৈশ্বিক এবং মহামারী যেগুলোই দেখেছি, দোষারোপের
যে আপনার রাজনীতি বা দোষারোপের যে মন মানসিকতা, এটি আমাদের জাতি হিসেবে প্রবল। এখন দেখুন আপনার হলো যে আমাদের যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, তাপাদাহ বা গরম, এখন দেখেন এটি কিন্তু মনুষ্য সৃষ্টি নয়, এটা কিন্তু আপনার ন্যাচারাল ডিজাস্টার আপনি বলতে পারেন। এটি সারা পৃথিবীতেই হচ্ছে। কীরকম হচ্ছে আপনি দেখেন, মরুর দেশে আপনার 70 বছরের ইতিহাসে আপনার এই দুবই যেভাবে আপনার হলো যে বন্যায় বৃষ্টিতে আপনার হলো যে মরু ভেসে গেল, তার আপনার হলো যে গাড়ি দালান কোঠা আপনার সেটি সেই চিত্র সারা পৃথিবী দেখেছে। কিন্তু তার আবার বাংলাদেশের মানুষ, যে আমরা ছোটোবেলা থেকেই আপনার নাতিশীতোষ্ণ দেশ হিসেবে এই বাংলাদেশকে জানি, আপনার হলো যে দেখেন এই যে আপনার এখন যে আপনার 40-42 কিংবা 44 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা যেটা আপনার এখন, সেটিকে যদি আপনি সচেতনতা কিংবা আপনার হলো যে নগরায়নের ক্ষেত্রে বলেন, সেটি আমি মনে করি কিঞ্চিত। কিন্তু আপনার হলো যে এই যে ধরেন উন্নত দেশগুলো, এটি আমি মনে করি যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে আপনার হলো যে যেমন আপনার ধরেন ইউরোপ আমেরিকা, যখন আপনার ঠান্ডা বেশি থাকার কথা, এখন দেখা গেছে 12 মাসই ঠান্ডা থাকে, আবার অনেক জায়গায় 12 মাসই গরম থাকে। আবার দেখা গেল আপনার এই যে আপনার চেঞ্জ, এটি নট অনলি বাংলাদেশ না। আপনি কিন্তু এত কলকারখানা করবেন, আপনি গাছ কাটবেন, আপনি নগরায়ন করবেন, এখন আপনি আসেন যে সচেতনতার যে বিষয়টি, পরিবর্তন হবে না? সচেতনতার যে বিষয়টি সেটি হলো যে এখন এই পৃথিবীতে আপনার 210টি রাষ্ট্র আছে। আমি 210টি রাষ্ট্রের কথা না বলে বাংলাদেশের কথা আমি বলি। আজকে আমাদের যে নগরায়নটাই হচ্ছে, এই যে গ্রাম শহর হচ্ছে, আপনার হলো যে আগে গ্রাম বলতে আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা, আমরা মানুষ গ্রামে যেতই আপনার হলো যে এই যে গাছ গাছালি ধান ক্ষেত আপনার এগুলো দেখার জন্যে। আজকে সেই সারি সারি তাল গাছ নেই, সারি সারি রেন্ডি গাছ নেই, আম কানন নেই। কারণ আপনার হলো যে এই যে নগরায়নের জন্য যে আপনার এগুলোকে আপনার কাটা হয়েছে, এইটির পরিবর্তে যে আপনার এইটিকে আপনার পরিবেশ রক্ষার্থে যে আপনার রোপণ করা দরকার, সেটি কিন্তু হয়নি। আজকে শুধু আপনার শহর নয়, আপনি গ্রামে যেয়ে দেখেন, যখন আপনার একটি গ্রামের বুক চিরে একটি রাস্তা যাচ্ছে, তখন কিন্তু ওই 2 ধারের গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু সেই কাজগুলো কিন্তু রোপণ করা হচ্ছে না। এটি একটি কারণ। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো যে আমাদের যে এই যে আপনার রাজনৈতিক যে বিষয়গুলো বলা হয়েছে, যে পারলে যে এটা আওয়ামী লীগ করেছে কিংবা বিএনপি, আমি যেটি বলতে চাই সেটি হলো যে আপনার যেমন আমাদের এই রাজনৈতিক নেতা কিংবা আমরা যারা সচেতন নাগরিক আছি, তাদের আপনার দায়িত্ব রয়েছে। আজকে দেখেন 2টি সিটি কর্পোরেশন, তারা কি ভূমিকা পালন করছে? আপনার এই যে আপনার সাধারণ মানুষ যারা বিশেষ করে খেটে খাওয়া, সিটি কর্পোরেশনগুলো কি ভূমিকা পালন করছে? না, করছে না। আপনার দেখেন আপনার হলো যে সাধারণ যে মানুষ, আপনার যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, আপনার হলো যে রিক্সা শ্রমিক, আপনার এই যারা আপনার ফুটপাতের দোকানদার, কিংবা বাংলাদেশের তো এখনও 40% লোক আপনার হলো যে বলতে গেলে আপনার মিডল ক্লাসের। আপনার দৃষ্টিতে সচেতনতা বাড়ানোর জন্য কি করা উচিত? সচেতনতা বাড়ানোর জন্য সর্বপ্রথম মানুষকে সচেতন হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আজকে দেখেন আপনার টেলিভিশন দেখেন, আপনার প্রিন্ট মিডিয়া দেখেন, কিংবা আপনার সভা সেমিনার বলেন বা প্রধানমন্ত্রী বলেন, আপনার সব জায়গায় কিন্তু আপনার সচেতনমূলক বক্তব্য দেয়া হচ্ছে। কতটুকু আমরা পালন করছি? এই যে আমাদের যে ধারণ করা, আমাদের যে এই বিষয়গুলোর প্রতি আপনার মনোনিবেশ করা, সেটি কিন্তু নেই আমাদের প্রত্যেকেরই। সেটা দেখবেন একজন রিক্সা ফুলার থেকে আপনার রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলার মানসিকতা আছে, কিন্তু করার মানসিকতা নেই। আপনার এই যে বলার মানসিকতাটা যেমন থাকা দরকার, ঠিক সাথে সাথে করার মানসিকতাটাও থাকা দরকার। তাইলেই আমি মনে করি মানুষ সচেতন হবে, সেই সচেতনতা থেকে ইমপ্লিমেন্টেশন হবে, ইমপ্লিমেন্টেশন থেকেই আমরা সেটার সুফল। আজকে এই বাংলাদেশের সেইটার যে কুফল, আজকে যদি আমাদের এই নগরায়নের যে আপনার একটি গাছ কাটা হলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 3টি গাছ রোপণ করেন, সে জায়গায় যদি 3টি না 2টি গাছও রোপণ করা হতো, তাইলে কিন্তু আজকে 44 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কিন্তু হয়তো আপনার হলো যে 38 ডিগ্রি থাকতো। আর যদি 44ও থাকতো, তাইলেও কিন্তু মানুষ ওই বট বৃক্ষ কিংবা সেই বড় গাছটার নিচে বসে
কিছু আপনার যারা গরিব মানুষ এসির তলে বসতে পারে না, কিনবে এসি নেই, কিনবে এসির ব্যবস্থা নেই, তারা কিন্তু আপনার ওই গাছের নিচে বসে নিজেকে কিন্তু আপনার শীতল মারা করতে যাচ্ছে, পারতো। heat stroke এ মারা তাইলে যাচ্ছে গরমের কারণে। এই যে অনেক মানুষ সমস্যাগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি মনে করি যে আমাদের যে সর্বক্ষেত্রে অর্থাৎ হসপিটালগুলো বলেন, তারপরে আপনার হলো যে যারা আপনার ধনী শ্রেণী আছে, এটিও আরেকটি বিষয়। আপনার হলো যে যাদের আমাদের এই আসবো, আমি দেশের আপনার কাছে আসবো। এক আমি একটু শ্রেণী যেমন বিরতিতে বড় যেতে হচ্ছে, হবে। বিরতিতে তাদের যেতে কিন্তু হবে। আমি আপনার একটি নিচের প্রশ্ন রাখতে চাই, উপরে কোনো লক্ষ্য মোস্তফা রাখছে না। কামাল, আপনার কাছে সেদিকেও খেয়াল রাজধানীর রাখবেন। বাজারগুলোতে আবারও দ্রব্যমূল্য কিন্তু বাড়ছে, বিক্রেতারা আসলে গরমের অজুহাত দিচ্ছেন, মানে একই অবস্থা। আপনার কাছে এই উত্তরটি নিব আমরা একটি বিরতির পর। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা একটি বিরতি নিতেই হচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত আছি। ফখরুল ইসলাম, দুজন অতিথি স্টুডিওতে আছেন। আমরা সরাসরি যে প্রশ্নটি করছিলাম মোস্তফা কামাল আপনার কাছে, যে প্রকৃতিতে অর্থাৎ পরিবেশে যে তীব্র তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের উত্তাপ কিন্তু পড়ছে বাজারেও, কিন্তু আমাদের যে দ্রব্যমূল্য সেটি বাড়ছে এবং অজুহাত দিচ্ছেন গরমের কারণে। এটি আসলে কতটা যৌক্তিক আপনার কাছে মনে হয়? একই সঙ্গে আসলে সরকার যখন সরব থাকে তখন দ্রব্যমূল্য কমে আসে, আবার যখন একটু ঢিলেঢালা পরিস্থিতিতে যায় তখন আবার বাড়িয়ে দেয়, এই যে বারবার এটি হচ্ছে। বারবার সেটি হচ্ছে যেহেতু নৈতিকতার চর্চা আমাদের মধ্যে কম, এক বাক্যে জবাব হচ্ছে সেটা। তো এখানে আশরাফ ভাই যেটা বলার চেষ্টা করেছেন যে বর্তমানে যে আমরা যে তাপদাহের মধ্যে আছি সেটা মনুষ্য সৃষ্ট নয়, প্রাকৃতিক। কিন্তু এখানে কথা আছে, পুরোটা প্রাকৃতিক নয়, যেটা ওনার কথায় উনি স্বীকার করেছেন পরের বাক্যে, যে আমরা ওইভাবে সচেতন নয়। আজকের এই দিনে একজন প্রয়াত সাংবাদিককে খুব স্মরণ করতে হয়, আমরা অনেকে হয়তো ভুলে গেছি। সম্ভবত আজকে ওনার ৫ম মৃত্যুবার্ষিকী। মাহফুজুল্লাহ, বাংলাদেশে প্রথম পরিবেশের উপর সাংবাদিকতা, অর্থাৎ পরিবেশ সাংবাদিকতা পরবর্তীতে যেটাকে আমরা নাম দিয়েছি, তিনি ওটা শুরু করেছিলেন। তো শুরুর সময়টায় আমরা সেটার গুরুত্ব খুব বুঝিনি। তিনি তার লেখায় কথায় বরাবরে বলে গেছেন যে আমরা যেভাবে প্রকৃতির উপর অবিচার করছি, শোধ না হোক, বিপরীত প্রতিক্রিয়া হিসাবেও একদিন আমাদের মধ্যেও একটা মরুময়তা তৈরি হতে পারে। তো সৌদি আরবের তুলনা আমাদের এখানে খুব একটা খাটবে না, কারণ ওই দেশটার নামে মরুর দেশ, তার আবহাওয়ার সাথে আমাদের আবহাওয়া খুব একটা মিলবে না। এখন সেই আবার উত্তাপের গরম কিন্তু বাজারেও লাগছে। হ্যাঁ, তো আমাদের যেটা প্রাকৃতিক বলেন আর মনুষ্য সৃষ্ট বলেন উত্তাপ, আবার আপনি শিরোনাম করেছেন এপ্রিলের উত্তাপ, চমৎকার। অর্থাৎ এপ্রিল কিন্তু এখানে নির্দোষ, তার কোনো দোষ নাই যে এই মাসে উত্তাপ হওয়া লাগবে, বাজারে হোক আর পরিবেশে হোক আর রাজনীতিতে হোক। কিন্তু কাকতালীয়ভাবে একদিকে প্রাকৃতিক উত্তাপ অর্থাৎ তাপদাহ সহ গরম, দ্বিতীয়ত বিষয় হচ্ছে যেটা বাজারে সেটা গিয়ে পড়েছে। তো বাজারের সেটা নিয়ে স্বীকার অস্বীকার করার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করছে। যে কোনো বিষয়ে আমরা একটু তর্ক বিতর্ক করি, হ্যাঁ কিন্তু তবে একটু যোগ করি। বাজারের এই উত্তাপ আবার সবার গায়ে লাগছে না, যারা শক্ত সামর্থ্যবান তাদের কাছে সেটা খুব একটা উত্তাপ লাগছে না। তারা মনে করেন সারা বিশ্বেই এরকম জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু তথ্য হচ্ছে আপডেট তথ্য, যেটা গত মাস 4 ধরে অর্থাৎ রোজার আগ থেকেই সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম কিন্তু কমছে, বিশেষ করে গম, আটা, চাল, তেল। কিন্তু আমাদেরকে কিন্তু শোনানো হচ্ছে যে বিশ্ব পরিস্থিতি খারাপ। অর্থাৎ আমাদের ব্যবসায়ীদের মধ্যে বা এই পণ্যের কারবারিদের মধ্যে হাত তিনটা। আমরা এমনিতে বলি ডান হাত আর বাঁ হাত, তাদের কাছে হাত আর একটা থাকে, ওটার নাম অজুহাত। তারা গরমের সময় একটা অজুহাত দিতে পারেন যে গরমের কারণে দাম বেড়ে গেছে, শীতের সময় একটা দেন, ঈদের সময় একটা দেন, রোজার মধ্যে একটা দেন, এবং তাদের এই অজুহাতটা যে যথার্থ এবং যৌক্তিক সেটা প্রমাণের নানান তথ্য উপাত্ত। আমাদের এই বাজার ব্যবস্থার কি স্থায়ী কোনো সমাধান করা যায় না? সরকার চেষ্টা করছে স্থায়ী সমাধানের, ব্যাপক চেষ্টা করছে। যখন আপনার ঈদ আসে তখন দেখি, রোজার মাসে দেখি, উৎসবে দেখি, আমাদের মৌসুম, তাদের কাছে এটা মৌসুম। সরকারের দিক থেকে আপনি তো এখনো দেখছেন, ভোক্তা অধিকার বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বলেন, সরকার আবার এই বিষয়ে কমিটেডও, চ্যালেঞ্জও সরকারের, এবং স্পষ্ট তাদের নির্বাচনী ইশতেহারও বলা আছে, বিভিন্ন বক্তৃতাতেও বলা আছে, প্রধানমন্ত্রীর নিয়মিত বক্তব্যে থাকে যে বাজার পরিস্থিতিকে তারা 1 নম্বর চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। কিন্তু ট্র্যাজেডি দেখেন, আমাদের এই ব্যবসায়ী শ্রেণী, এই সরকার অর্থাৎ বর্তমান সরকার যাদের 100 দিনের মতো যাচ্ছে, শপথের দিনে বৃহস্পতিবার দিন ছিল, বিকাল নাগাদ চালের দাম 2 টাকা 3 টাকা কেজিতে তারা বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তারা
সরকারের চ্যালেঞ্জের বিপরীতে আরেকটা চ্যালেঞ্জ কিন্তু তারা থ্রো করেছেন। সরকার চেয়ারে বসবে অর্থাৎ ফাংশন করবে রবিবার থেকে, শপথ নিয়েছে বৃহস্পতিবার, মাঝে 2 দিন। এই 2 দিনের মধ্যে অন্য অন্য জিনিসের দামও তারা বাড়িয়ে দিয়েছে। তার মানে এক ধরনের তারা সরকারের প্রতিপক্ষ হিসাবেই কিন্তু দাঁড়িয়েছে। আবার বিপরীত তথ্য আসেন, তারা কিন্তু সরকারি দল ঘরানারই লোক, অধিকাংশই মুখছে না। আমরা তাদেরকে সিন্ডিকেট বলে একটু আড়াল করে দিচ্ছি। সিন্ডিকেট তো এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, বুঝে নেই যে সিন্ডিকেট বলতে একটা চক্র বোঝানো হচ্ছে। এই চক্রের সদস্যরা বেশিরভাগই সরকারি ঘরানার। তো তারা এটা করতে করতে রমজান এক ধরনের জ্বালিয়েছে, ছোলা বুট চিনি থেকে শুরু করে ইসবগুলোর ভুসি পর্যন্ত কোনোটা বাদ দেয় না তারা। জি, ঈদে আরেক ধরনের ভুগিয়েছে। ঈদে হয় কি ভোগ্যপণ্য, অর্থাৎ একটু কাপড় চোপড় এটা সেটা। ঈদ চলে গেছে, এখনও কিন্তু তাদের বাড়তি বাণিজ্যের মৌসুম শেষ হয়নি। এখন অজুহাতটা দিচ্ছে তারা গরমের। এমন এমন জিনিস আছে যে এটার সাথে গরমের খুব একটা সম্পর্ক নাই। আবার আপনি খেয়াল করলে দেখবেন, বাজারে যান যে কোনো সময় কোনো পণ্যের ঘাটতি নেই, কোনো পণ্যের ঘাটতি নেই, সবজি থেকে মাছ মাংস পর্যন্ত। তো সমস্যাটা তারা তৈরি করে এটা চেইনের মধ্যে, কৃত্রিমভাবে একটা সংকট সমস্যা তারা তৈরি করে সাপ্লাই চেইনের মধ্যে। যেই লাউ অথবা আলু অথবা পটল ঝিঙ্গা যেটাই বলেন, আপনি খবর নেন, জি আসবো আপনার কাছে। জি, উৎপাদন স্থলে দাম কত, আর নানান চেইনে অর্থাৎ নানান হাতে হাতে নানান অজুহাতে ঢাকায় এটা কত হয়। তো এই অজুহাতগুলো, এই বাড়তি হাতগুলো অর্থাৎ এই চক্রগুলো দমনের দায় দায়িত্ব কিন্তু পুরোটা সরকারের। জি, সরকার ওই ক্ষেত্রে চেষ্টা করছে, অস্বীকার করা যাবে না, কিন্তু চেষ্টাটা আসবো আপনার অনেক কাছে। আমরা অংশে একটু অকুলান, যারা কাজ হচ্ছে না। মোহাম্মদ আলী আশরাফ আপনার কাছে একটু আসতে চাই যে আসলে চক্র তো আছে, আমরা জানি, বারবার বলছি, মধ্যস্বত্বভোগী বলেন, সিন্ডিকেট বলেন, এই চক্রের কাছে অসহায় ক্রেতা এবং প্রান্তিক চাষি দুজনেই কিন্তু ঠকছেন। একজন আসলে ভুক্তভোগী যারা ক্রেতা, আর যারা প্রান্তিক চাষি তারা কিন্তু ঠকছেন দিনের পর দিন। এটার একটা স্থায়ী সমাধান নিশ্চয়ই দরকার। কি বলবেন, সরকারের উদ্যোগই পারে একমাত্র দেখুন, স্থায়ী সমাধান? আপনার অনেক বিষয় আছে যেগুলো হয়তো মিডিয়ায় বড় করে আসে না। ধরুন আপনার হলো যে এখন যে আজকে এই যে তাপাদাম, আপনার হলো যে অত্যাধিক গরম, আপনার হলো যে ধরেন 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কিন্তু বাংলাদেশে 50 বছরে দেখেনি, তাও আবার 17-18 দিন স্থায়িত্ব। এখন দেখুন আপনার হলো যে আজকে যে ধরেন এই যে আপনার এই বাংলাদেশ আপনার হলো যে 15 বছর আগেও 3500 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে আপনার হলো যে বাংলাদেশে আপনার 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু এখন বাংলাদেশে 14,500 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের যদি প্রতিনিয়ত থাকে, কিন্তু 16,000 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন হচ্ছে। এবং এই যে গরমের কারণে যে বিদ্যুৎ এত লাগছে, তারপর কিন্তু ঘাটতি নেই। এই যে এটা নিয়ে যে একটা পজিটিভ নিউজ কিংবা পজিটিভ আলোচনা, সেটা কিন্তু হচ্ছে না। ঠিক এভাবেই সরকারের অনেক পজিটিভ দিক আছে। আপনি এই যে 15 বছরে যদি দেখেন, আজকে আমি গতকালকে আপনার ডিবিসিতে দ্রব্যমূল্য নিয়ে কিন্তু সিন্ডিকেট চক্র বলেন, মধ্যস্বত্বভোগীদেরকে নিয়ন্ত্রণ করা না গেলে কিন্তু সিন্ডিকেট যদি সরকার এটাই সরকার যদি স্বীকার করে, ব্যবসায়ীরা যদি স্বীকার করে, তাহলে সিন্ডিকেট অবশ্যই আছে। এখন সেই সিন্ডিকেট আপনার, হ্যাঁ আমি এদিকে এসেছি, এখন এই সিন্ডিকেট কি, হোয়াট ইজ সিন্ডিকেট? সিন্ডিকেট কি? সিন্ডিকেট কতিপয় ব্যবসায়ী দেশকে, মানুষকে, বাজারকে জিম্মি করে অধিক মুনাফা অর্জন করা। তাইলে আপনার কিছু সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষকে আপনার কষ্ট দিচ্ছে, তাইলে এটি আইন প্রয়োগকারী সংস্থা, সরকারের এজেন্সিগুলো আমি মনে করি তারা ব্যর্থ হয়ে জায়গায়। তা না হলে আজকে সিন্ডিকেট শব্দ কেন আসবে বাংলাদেশে? বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আপনার সরকারের সময়। এখন দেখুন, কালকে আপনার ডিবিসিতে আপনার হলে যে একটা নিউজ দেখছিলাম যে বগুড়াতে সারিয়াকান্দি জায়গাটার নামও 1 টাকা করে কেজি শসা বিক্রি করবে, সেই লোক পাচ্ছে না। আর আপনি বাজারে যান, 50 টাকার নিচে কোনো শসা কিনতে পারবেন না। তাইলে ওই সারিয়াকান্দির ব্যক্তি যদি 1 টাকা শসা বিক্রি না করতে পারে, তাইলে সেই শসাটা বাজারে কিভাবে আপনার হলো যে 50 টাকা হয় গেল? এটা তার কিছুদিন আগে আপনার ঈদের আগে রমজানের সময় আমি দেখেছি আপনার হলো যে দিনাজপুরের জায়গাটার নাম মনে নেই, আপনার হলো যে বেগুন 60 টাকা করে বিক্রি হচ্ছে, সেই বেগুন বাজারে 100 টাকা। তাই দিনাজপুরের বেগুন ঢাকার শহরে 100 টাকা কিভাবে হয়? তাইলে আজকে আমাদের যে সমস্যা, এটি শুধু শসা নয়, বেগুন বলেন, কাঁচামরিচ বলেন, শসা বলেন, নিত্যপণ্যের যে জিনিসগুলো, শুধু নিত্যপণ্য বাদ দেন, রোজার সময় রোজার
যে জিনিসগুলো এখন ব্যবহার হয়। মন্ত্রণালয় আজকে যে আছে, মন্ত্রণালয় কি আজকে করবে? আমাদের আমি রাজনৈতিক মনে সিদ্ধান্ত করি নেওয়া উচিত আমাদের যে কিনা? সিস্টেম, আমাদের যে সিস্টেম সেটাই যেমন সমস্যা, এই সিস্টেমগুলো যারা ব্যবহার করে, সিস্টেমগুলো যারা ইউজ করে বা চালায়, সেই ব্যক্তিদের সমস্যা। আজকে আমি আগেই বলেছি, আমরা জাতিগতভাবে যে এই যে আপনার- সড়কে সড়কে চাঁদা কারা তোলে? হ্যাঁ, না দেখুন সেইটি আপনার হলো যে কোথায় এই বাংলাদেশে যেমন আপনার হলো যে চুরি ডাকাতি ছিনতাই রাস্তায় নামলেই এটা কিন্তু এখন নাই বললেই চলে। হ্যাঁ, আপনি 10-20% হ্যাঁ থাকতে পারে, আমি জানি না এখন কোথায় চাঁদা নিচ্ছে বা চাঁদা তুলছে, যদিও সব সেটা জায়গায় নিয়ে নিচ্ছে, থাকে অনেক জায়গায় না, নিচ্ছে। সেটা হয়তো বিচ্ছিন্নভাবে হতে পারে। রাজধানীতে কিন্তু আপনার সেটা একটা রাতে জায়গায় বের হলে যদি আপনি চাঁদা হয়, নিচ্ছে। একজন নাগরিককে আপনার নির্বিঘ্নে চলাফেরা তার সুযোগ সুবিধা দেয়াই সরকারের আইন প্রয়োগকারী সংস্থার কাজ। এখন রাষ্ট্রের নির্বাহী প্রধান যদি জিরো টলারেন্স ঘোষণা করে দুর্নীতির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, আপনার হলো যে সুশাসনের পক্ষে, তাইলে সেই জায়গায় যখন এই জায়গাগুলো তৈরি হয়, তাইলে এই কিছুক্ষণ আমাকে আমার বন্ধু বলেছিলেন, তাই সরকারকে চ্যালেঞ্জ হিসেবে দেখে কিনা। আজকে যখন শপথের আগে 2 টাকা বেড়ে যায়, আর যখন আপনার সরকার তার ম্যানিফেস্টো অর্থাৎ তার ইস্তিহারে বাজারকে চ্যালেঞ্জ করে, বাজারকে প্রাধান্য দিয়ে আপনার ইস্তিহার ঘোষণা করা হয়, তা আমি মনে করি আজকে যে জাতি নিজের যে প্রজন্মকে ধ্বংস করার জন্য খাদ্যে ভেজাল দেয়, সেই জাতি অনেক কিছুই সম্ভব। আমি এ জায়গায় 3টি জিনিস বলতে আপনি চাই। যে নিয়ন্ত্রণে যে প্রথম, ব্যর্থতা, এর দায় কাকে দিবে? না নিয়ন্ত্রণে ব্যর্থতা না, নিয়ন্ত্রণ করার জন্য সরকার নতুন একটি সরকার এসেছে মাত্র আপনার 3 মাস, এর ভিতরে আপনার অনেকগুলো চ্যালেঞ্জ গেছে, ঈদ গেছে। সরকার তার জায়গাটি হয়তো আপনি কালাম ভাই যথেষ্টই বলেছেন যে এই সরকারের মনিটরিংয়ের জায়গাটা যখন দুর্বল হয়ে যায়, তখন আবার ওই জিনিসগুলো আপনার ওই চোরারা আবার চুরি করার ফন্দিগুলো। আমি মনে করি আমাদের মানসিকভাবে এই যে আপনার মনস্তাত্ত্বিকভাবে যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত জাতি, সেটি আমাদের আপনার মন থেকে দূর করতে হবে। নিশ্চয়ই, আমি আপনার কাছে দ্বিতীয়ত আসবো। আমাদের সর্বক্ষেত্রে সচেতন হতে হবে। আমি খেয়ে থাকলাম, এসির তলে থাকলাম, আর আমার পাশের মানুষটি না একই খেয়ে সঙ্গে থাকলো, আমাদের যারা সিন্ডিকেট চক্র আছে, যারা অতি মুনাফা লোভী আছে, অসাধু চক্র আছে, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু সরকারকে বা নিয়ন্ত্রণে না, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনার কাছে আমি আসবো নিশ্চয়ই। আমি একটু আবারও যেতে চাই জনাব মোস্তফা খান, আমার হাতে 1 মিনিট সময় আছে, আমরা একটু প্রশ্ন করে রাখতে চাই এবং কিছুটা উত্তর নিব আপনার কাছ থেকে। যে 8 মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট, আমরা জানি যে বিএনপি ঘোষণা দিয়েছে নির্বাচনে যাবে না, আবার মাঠে কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই, অনেক বিরোধ রয়েছে তাদের মধ্যে নির্বাচনে যারা যাচ্ছেন। কিন্তু বিএনপির 76 জন, বিএনপির অনেকেই কিন্তু গিয়েছেন, 76 জনকে ইতিমধ্যে বহিষ্কারও করা হয়েছে। ভোট কেমন দেখছেন? মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? মাঠের পরিস্থিতি এরকম হওয়াটাই ছিল অনেকটা স্বাভাবিক। প্রথমত বহিষ্কারের যে বিষয়টা আপনি বলেছেন, বহিষ্কারের এই কালচারটা এর আগের স্থানীয় সরকার নির্বাচনে ছিল আওয়ামী লীগের, যে দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ প্রার্থী হয় ব্যবস্থা নেওয়া, অর্থাৎ বহিষ্কার করা, অনেককে বহিষ্কারও করা হয়েছে। 3টা ধাপ এখানে। পরবর্তীতে আসলো জাতীয় নির্বাচন, তখন আবার এই দরজাটা, একটি বৈঠক আছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা আসলে স্বজনরা দাঁড়াবে কিংবা প্রভাব বিস্তার করবে। আওয়ামী লীগেরও কিন্তু একটি বৈঠক আছে দলীয়, এবং সেখানে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যারা দাঁড়িয়েছে। তো সেখানে আওয়ামী লীগ দ্বিতীয় ধাপে এসে কিন্তু আবার, অর্থাৎ জাতীয় নির্বাচনের ধাপে এসে জি। বলে ফেললো যে সবাই নির্বাচন করতে পারবে, ডামি ক্যান্ডিডেটও দেওয়া যাবে। জি, এই ধাপে এসে আবার দরজা বন্ধ করে দেওয়া, যে মন্ত্রী এমপিদের স্বজনরা যেন প্রার্থী না হয়। তাহলে একটা দলের মধ্যে দেখেন 3টা কিসিম, সবাই করতে পারবে, আবার করতে পারবে না, আবার মন্ত্রী এমপিদের স্বজনরা করতে পারবে না। খুব বিস্তারিত বিষয় এটা। কিন্তু আপনি ক্ষমতায় আছেন, আপনার দায় বেশি, আবার আপনার দলও বড়, নিয়ন্ত্রণের একটা প্রশ্ন সেখানে থেকে যায়। আর বিপরীতে বিএনপির যেটা, তারা তো কোনো নির্বাচনেই নেই, অতএব তাদের নেতাকর্মীরা কিন্তু আছে। তাদের বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে যতই বলা হোক অরাজনৈতিক নির্বাচন, বাস্তবে বাংলাদেশে রাজনীতি আর সমাজ বলেন, আর এই বাজার ব্যবস্থা বলেন, মসজিদ বলেন, কবরস্থান পর্যন্ত বলেন, ওখানে একটা নিয়ন্ত্রণ থাকে রাজনৈতিক। মসজিদের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক। আমি আপনার কাছ থেকে উত্তরটি নিব, বিরতির পর নিতে চাই। আমি প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় আবারও একটি বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দুজন অতিথি রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। মুস্তফা কামাল, আপনার কাছে যে প্রশ্নটি রাখছিলাম যে উপজেলা বিষয়ে। বিএনপিও যেহেতু বিএনপির অনেক নেতাকর্মী আসছেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু বহিষ্কার সত্ত্বেও নির্বাচনে থাকছেন অনেকে, থাকছে অনেকে। কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে? একই সঙ্গে আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধ, সেটি আসলে নির্বাচন পরিবেশটা কতটা ভালো থাকবে বলে মনে করেন? অনেকটা এটা ইনডোর গেমের মতো, নিজের ঘরেই সব কিছু। ট্রেজেডি হচ্ছে এই উপজেলা যখন 80-র দশকে প্রবর্তন করা হয়, অর্থাৎ জেনারেল এরশাদ সেটা করেছিলেন, তো ওই বিবেচনায় উপজেলায় আজ খুব প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল জাতীয় পার্টির, কিন্তু ট্রেজেডি দেখেন তাদের কোথাও কোনো আলোচনায়ও তারা নেই। তাদের দলও তো ছোট। দল বেশ বড়। সংসদীয় হিসাব নিকাশ যদি আপনি করেন প্রার্থী বা এমপির সংখ্যা, তাহলে তারা বাংলাদেশে বেশ বড় দল। আর ওই প্রার্থীর না, আমি সংখ্যা, জাতীয় পার্টির কথা হ্যাঁ বলছি। জাতীয় পার্টির কথাই বলছি, প্রার্থীর সংখ্যা যদি ধরেন তারা আওয়ামী লীগের চেয়েও বড় দল সংখ্যা তত্ত্বে, যেহেতু সব জায়গায় তারা প্রার্থী দিতে পারে, আওয়ামী লীগও এত দিতে পারে না। ওই দলটি দেখেন উপজেলা নির্বাচনে আলোচনার মধ্যেই নেই। তো আবার যখন এই উপজেলা করা হয়, তখন এই আওয়ামী লীগ আর বিএনপি দুটা দল এটার বিরোধিতা করেছিল। আওয়ামী লীগ কম বিরোধিতা করেছে বিতর্কতভাবে, তারাও চেয়েছে যে ক্ষমতা অর্থাৎ রাজনীতি বিকেন্দ্রীকরণ হোক। এই উপজেলা পদ্ধতি প্রবর্তনের বিরুদ্ধে কিন্তু হরতালও হয়েছে। আবার এরশাদ পতনের পরে এই উপজেলাকে ঘিরে আবার আওয়ামী লীগ আর জাতীয় পার্টি আবার কাছাকাছি চলে এসেছে, বিএনপি হয়ে গেছে প্রতিপক্ষ। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে আওয়ামী লীগ উপজেলা, অর্থাৎ উপজেলা হোক আর স্থানীয় সরকার হোক, স্থানীয় সরকারে তাদের অবস্থা বরাবরে তারা ভালো রাখতে চায়, এটা এবং ভালো, এটা তাদের কৌশল একটা, তাদের নেতাকর্মী প্রচুর। তো এই প্রাচুর্যের কারণে এখন যেটা হয়ে গেছে, তাদের ঘরে প্রচুর প্রতিপক্ষ। তো এই প্রতিপক্ষ তারা একসময়, যেটা আমি বললাম, জাতীয় নির্বাচনে প্রমোট করেছে, দরজা খুলে দিয়েছে। কেউ ট্রাক নিয়ে করেছে, কেউ ইগল নিয়ে করেছে, কেউ তো নৌকাতে আছেই। তো এখন এসে পরিস্থিতির অনিবার্যতায় আওয়ামী লীগের দিক থেকে একটু শাসন বারণের বিষয়টা এসেছে, মন্ত্রীদের স্বজনরা যেন নির্বাচন না করেন, এমপিদের স্বজনরা যেন নির্বাচন না করেন। তাদের সংখ্যাও কিন্তু বিশাল। এই বিষয়টা দুইভাবে দেখা যায়। একদিকে হচ্ছে আপনি ক্ষণে দুয়ার খুলে দিবেন, ক্ষণে আবার দুয়ার বন্ধ করে দিবেন। আবার মন্ত্রী বা এমপির স্বজন বলে তারা রাজনীতির অধিকার পাবে না, এ নিয়ে আলোচনা আছে দলের ভিতরে। আবার যখন বলা হয়েছে যে সেটা করা যাবে না, অর্থাৎ নির্দেশনাটা দেয়া হয়েছে, তখনও কিন্তু আওয়ামী লীগের এই ক্ষেত্রে আসলে এই সমস্যাগুলো কিন্তু হয় না। স্বজন দ্বারাক আর যেই দ্বারাক, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, ভোটাধিকার নিশ্চিত হয়, সবকিছু ঠিক তখন থাকে, সেটা আর তাহলে কোনো সমস্যা না। তার উপর এটা মানে এই আশঙ্কাটা স্থানীয় কেন নির্বাচন। আপনার কাছে কি মনে হয়? সেটা অনিবার্যতা, সেটা কেউ আরোপ করেনি, হয়ে গেছে। আপনি দেখা যায় স্বামী হচ্ছেন এমপি বা মন্ত্রী, স্ত্রী হচ্ছেন উপজেলার সভাপতি, ছেলে হচ্ছেন স্থানীয় যুবলীগের নেতা, নাতি হচ্ছে ছাত্রলীগ নেতা। মানে এই স্বজন হলে কি জিতে আসার সম্ভাবনা টিকিট পেয়ে যায়? অনেকটা বেশি, বাস্তবে আমরা সেটাই দেখছি। সেটা জাতীয় রাজনীতিতে দেখেন আর আপনার স্থানীয় রাজনীতিতে দেখেন। আপনি সংসদের দিকে তাকান, কি পরিমাণ আত্মীয় স্বজনে ভরা, প্রচুর। স্বামী আসেন, সাথে আবার স্ত্রীকে নিয়ে আসেন, স্ত্রী আবার সাথে সন্তানকেও নিয়ে আসেন। আপনি বিভিন্ন দলে এই কালচারটা প্রচুর, বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিতে বেশি। আর বিএনপি যেহেতু সিনে নাই, প্রকাশ্যে নাই, তাদেরটা নির্ণয় করা একটু কঠিন যে তারা স্বজন পরিজন কিভাবে আছেন। তো আওয়ামী লীগ ওখানে একটা বাজে অবস্থায় আছে, হয়তো একটা পদক্ষেপ আসবে 2-1 দিনের মধ্যে। তো এতেও মন্ত্রীর স্বজনরা, এমপির স্বজনরা কিন্তু খুব একটা দমছেন না, তারা কেয়ার করছেন না। কেন্দ্রীয় সভা যখন হয়, যখন ওই সিদ্ধান্তের কথা শোনানো হয়, তখন আপনি দেখবেন শাহজাহান খান সাহেবও মাথা নাড়ান বা হাততালি দেন, বলেন যে সঠিক সিদ্ধান্তটা সঠিক। অথবা আপনার নোয়াখালীর একরাম চৌধুরীও কিন্তু মাথা নাড়েন, কিন্তু এলাকায় গিয়ে উনি ওনার ছেলেকে দাঁড় করিয়ে দেন এবং বলেন যে ওনার ছেলেকে ভোট না দিলে এলাকার উন্নয়ন হবে না। শাহজাহান খান সাহেবও বলেন যে উন্নয়ন চাইলে যেন ওনার ছেলেকে ভোট দেওয়া হয়। আপনি দেখেন এক ধরনের নাটকীয়তা, কিন্তু কেন্দ্রে এক ভূমিকা, লোকালে গিয়ে আরেক ধরনের ভূমিকা। আর সেটা করতে করতে 2-3 দিনের মধ্যে যে অ্যাকশনটা হবে, সেটাও বাংলাদেশের খুব কঠিন কিছু না। এখন বিশেষ মাঠের করে আওয়ামী পরিস্থিতি লীগের কেমন দেখছেন এবং ভোটটা কেমন হতে পারে? ভোটটা আমি যেটা বললাম একদম ইনডোর গেমের মতোই হবে। এটা সিদ্ধান্তের বিষয়, দলকে সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবেন, কাকে বাদ দিবেন। একদিকে স্থানীয় নির্বাচন, অরাজনৈতিক নির্বাচন, আবার বাস্তবে হচ্ছে যেহেতু রাজনৈতিক নির্বাচন, সিদ্ধান্ত দল থেকেই দিতে হবে এবং ওই আলোকেই হবে। আর বিএনপির দিক থেকে যেটা, বিএনপি নির্বাচনে আসাও তাদের জন্য সঠিক হয় না, না আসাও সঠিক হয় না। তারা সেটা
গত কয়েক দফায় দফায় কিন্তু আমরা দেখেছি, নির্বাচনে এসে দেখেছে তারা, না এসেও দেখেছে। আবার যেহেতু দোষী সাব্যস্ত অনেকটা রাজনীতিতে তারা, বলা হয় যে বিএনপি এখন কি করবে, তাহলে বাস্তবতা হচ্ছে তাদের এখন কি করার অবস্থাও নেই, যে কি করবে কি করার অবস্থাও নেই। সেই ক্ষেত্রে নির্বাচনটা অনেকটা বোঝাপড়ার নির্বাচনে শেষ পর্যন্ত হবে, সেটা ধারণাই করা যায়। প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতা হয়তো বা রাজনৈতিক প্রতিযোগিতা হবে না, পরিবারের প্রতিযোগিতা হবে, দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে। এরই মধ্যে কয়েক জায়গায় আপনি দেখেছেন আওয়ামী লীগ একদিকে, যুবলীগ একদিকে, স্বেচ্ছাসেবক লীগ আরেকদিকে, অর্থাৎ লিগে লিগে একটা সংঘর্ষ। বাস্তবে সেটাই হচ্ছে। আবার ওইটাই বোধহয় সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির একটা অনিবার্য বাস্তবতা, ওই দিকেই যাচ্ছি। আমি একটু যেতে চাই মোহাম্মদ আলী আশরাফ আপনার কাছে। আসলে আপনি কি বলবেন, উনি যে বিষয়টি বললেন যে আসলে আওয়ামী লীগের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতাটি হবে, আসলে তো আমরা পরিস্থিতি তাই দেখছি। আরেকটি বিষয় একটু প্রশ্নটা যুক্ত করে দিয়ে আপনাকে, বিএনপি বলেছে নির্বাচনে যাবে না, যদিও কিছু নেতা গিয়েছে, সামগ্রিকভাবে বিএনপি গেছে সেটি আসলে বলাও যায় না, বহিষ্কারও করা হয়েছে। সেক্ষেত্রে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করেন? দেখুন, এই যে প্রশ্ন কেন যাবে না, একটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টো কি, সে কেন রাজনীতি করে? রাজনীতি জনগণের কাছে দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করা এবং একটি ক্ষমতার পালাবদলই হয় নির্বাচনের মধ্য দিয়ে। তাহলে নির্বাচনে কেন যাবে না? তাইলে রাজনৈতিক দলই তো থাকার কথা না। এখন যাই হোক, সেটি একটি রাজনৈতিক দলের তাদের চিন্তা চেতনা। এখন আওয়ামী লীগ কী চায়? আওয়ামী লীগ চায় একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে মুজিবকে বঙ্গবন্ধু এবং জাতির পিতা বানিয়েছে 70 সালে, 70-এর নির্বাচনের মধ্য দিয়ে। আওয়ামী লীগ সেই রকম একটি নির্বাচন চায়, যে নির্বাচনটা প্রতিযোগিতামূলক হোক, যে নির্বাচনটা যে জনপ্রিয় ব্যক্তি সে জিতে আসুক, ওই নির্বাচনটা সকল দলের সমন্বয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই কারণে কিন্তু দলীয় যে প্রতীক ছিল সেটিও তুলে দেওয়া হয়েছে। এখন এই জায়গায় আপনার করিম করলো না রহিম করলো, রহিম করলো না আব্বাস করলো, সেটা দেখার বিষয় নয়। যে জিতে আসবে একজন স্থানীয় জনপ্রতিনিধি, সে রাষ্ট্রের কল্যাণে, দেশের কল্যাণে, স্থানীয় নির্বাচনে উপজেলা হতে পারে, ইউপি হতে পারে, সে কাজ আপনার হলে যে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কাজ করবে। এখন আওয়ামী লীগ 4টি জিনিস চায়, সেটি আপনার হলো যে আমাদের দলের সাধারণ সম্পাদক একাধিকবার বলেছেন এবং দেশরত্ন শেখ হাসিনাও বলেছেন। আওয়ামী লীগের চাওয়াটা হলো যে একেবারে মোটা দাগে স্বচ্ছ একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন। সেই নির্বাচনটিকে এনশিওর করতে চায়। আপনি দেখেন, আপনার বাংলাদেশে বিএনপি আপনার হলো যে 76 জন নেতাকে আপনার বহিষ্কার করেছে। কেন করেছে? তারা জনপ্রিয়, তারা অংশগ্রহণ করতে চেয়েছে, তাদেরকে বহিষ্কার করছে। তাইলে যে দলটি আপনার এই যে আপনার এই এরশাদ আপনার এই উপজেলা প্রবর্তন করলেও পরে আবার 98-তে কিন্তু আওয়ামী লীগ এই উপজেলা নির্বাচনকে করে, কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই এই উপজেলা নির্বাচনকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। তারপরে আপনার এই বিএনপি জামাত 2001 সালে বলেন, 96-তে বলেন, 78-এ বলেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। উপজেলা নির্বাচনকে আপনার নির্বাচন ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছে। 1,23 লাখ ভুয়া ভোটার করেছে। এখন আপনার কি মনে হয় এবার যে স্বজন এমপি মন্ত্রী স্বজনদের কেন বারণ করা হয়েছে, এটা কি কারণে? এটি বারণ করা হয়েছে 2টি কারণ। প্রথম কারণটি হলো আপনার এই যে এমপি মন্ত্রীর যদি আত্মীয় স্বজন হয়, তাহলে তারা যাতে মাঠে প্রভাব বিস্তার না করতে পারে, সেই প্রশ্নও না আসে। এই কারণে তাদেরকে বলছে যে এটি কিন্তু গণতন্ত্রী পরিপন্থী। কি ধরনের প্রভাব হতে পারে? ধরুন আপনার একজন এমপি কিংবা একজন মন্ত্রী, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার হলো যে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, কিংবা আপনার তার প্রশাসনের একটা বলার বাইরেও একটা সুযোগ সুবিধা তৈরি হলে কি হবে? প্রভাব না, সেটি যাতে আপনার এই যে অন্য যে 10 জন সাধারণ ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেট যাতে আপনার হলো যে এই প্রভাবের বলয়ের বাইরে থাকে, কিংবা আপনার এই যে এমপি মন্ত্রীর এই যে আওয়ামী লীগের যাতে এই দুর্নামটা না নিতে হয়। প্রভাব বিস্তার যদি করে তাহলে কি সাধারণ ক্যান্ডিডেটদের কি জয়ের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে? না, সেরকম কিছু না, কিন্তু আপনার হলো যে মানুষ যাতে নেগেটিভ ইমপ্যাক্ট
নেগেটিভ ইম্প্যাক্টটা যাতে না আসে মাঠে, এই কারণেই চাচ্ছে যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী, দেখা গেল সে যদি পাশ করেও যায় জি। জনগণের ভোটে জনপ্রিয়তার ভিত্তিতে প্রশ্ন আসতে পারে যে এই তার এমপি ছেলেকে সে আমার পাশ হাতে আর করিয়ে এক নিয়ে মিনিট গেছে, আছে, আপনি এক মন্ত্রীর মিনিটের মধ্যে ছেলেকে শেষ পাশ করুন। করিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ যেটা চাচ্ছে যে একেবারে জনগণের দাঁড়গোড়ায় নির্বাচন ব্যবস্থাকে ফ্রি ফেয়ার উন্মুক্ত করে দিয়েছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটাকে প্রতিষ্ঠা করার জন্যেই সরকার আইন প্রয়োগকারী সংস্থা বলেন, নির্বাচন ব্যবস্থাকে বলেন, মানুষের যে কিছুদিন আগে এই যে বিএনপি সহ জামাত এই যে হত্যা, আগুন এবং বাংলাদেশকে যে জিম্মি করা, মানুষের যে ভোটের প্রতি যে অনাগ্রহ সৃষ্টি হয়েছে, সেই মানুষ যাতে ভোটের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, মানুষ যাতে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে, সেই পথটি এই আওয়ামী লীগ সরকার এবং করে দিচ্ছে। এই কারণেই যাতে যে অমুক মন্ত্রীর ছেলেকে পাশ করিয়ে নিয়ে গেছে, অমুক এমপির অন্তর্কোন্দল ছেলেকে, কি আছে কিনা? এই অন্তর্কোন্দল না, তৈরি হয়েছে কিনা? অন্তর্কোন্দল বলতে যে জায়গায় দলীয় প্রতীকই নাই সে জায়গায় অন্তর্কোন্দলের কোনো প্রশ্নই নাই। কারণ আপনি যখন একজনকে আপনার আমি নৌকো দিলাম, শেষ করতে আমার হবে, জি। আরেকজন আপনার হলো যে দাঁড়িয়েছে, সে জায়গায় অন্তর্কোন্দল থাকতে পারে। এ জায়গায় যে যার যোগ্যতায় সে জিতে আসবে, সে জায়গায় দলীয় প্রতীকই নাই, সে জায়গায় অন্তর্কোন্দলের কোনো শেষ করতে বিষয়ই হবে, জি। নাই। তা আমি শেষ কথাই মনে করি যে আপনার হলো যে আওয়ামী লীগ এই দেশে যেমনি সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশকে বদলে দেয়া বাংলাদেশকে একটি আপনার উন্নত বিশ্বের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায়, ঠিক তেমনি নির্বাচন ব্যবস্থাটাকেও 70 সালের মতো একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক, ফ্রি ফেয়ার, ক্রেডিবল নির্বাচন, অসংখ্য যে ধন্যবাদ। নির্বাচনটি আপনার মানুষকে এক্সাম্পল হিসেবে তো বলতে পারবে যে এটি ফ্রি অসংখ্য ফেয়ার, ধন্যবাদ ক্রেডিবল মোহাম্মদ আলী নির্বাচন আশরাফ হয়েছে, এবং এটি মুস্তাফা 96 কামাল, বা 78 দুজনকে সালের আবারও ভোট ডাকাতির নির্বাচন ধন্যবাদ হয়নি। জানাচ্ছি। প্রিয় এটি দর্শক, আওয়ামী লীগ এনশিওর করতে স্মার্ট চায়। টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একটা সময় অন্য কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।